হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা কিন্তু একটা স্পেশাল ক্লাস। আজকে তোমাদের রিকোয়েস্টেই আমি যেটা করাতে চলেছি, একটাই মাত্র আনসার করাবো। ড্রিম চিলড্রেন আর রিভিরি, ড্রিম চিলড্রেন আর রিভিরি বাই চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের এই ড্রিম চিলড্রেন থেকে সম্ভাব্য যতগুলো কোয়েশ্চেন বিভিন্ন ইয়ারে এর আগেও ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্সে এসেছে, সব কটা কোয়েশ্চেনকে কম্বাইন করে একটাই আনসার লেখাবো, যে আনসারটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। এই আনসারটা যদি তুমি পরীক্ষায় লিখে আসতে পারো তাহলে কিন্তু 70 to 80% নাম্বার পাবে, যদি নির্ভুল এবং গ্রামাটিক্যাল এরর্স না করো। সুতরাং এই আনসারটা বানানোর জন্য আমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই আনসারটা আজকে আমি তোমাদের প্রোভাইড করে দেব। অলরেডি তোমরা যারা অফলাইনে রয়েছো, এই মুহূর্তে ক্লাস করছো, তাদের কাছে লেখা রয়েছে, এবং তোমরা যারা অনলাইনে প্রথমবার আমার ক্লাস আজকে করছো, তাদের জন্য একটু বলে রাখি, আমি এই চ্যানেলে নিয়মিত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ডিসকাশন থেকে শুরু করে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে সাজেশন ভিডিও থেকে এবং সাজেশন 100% সাজেস্টেড, সুতরাং সবকটি ক্লাস আমি করিয়ে থাকি। চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তুমি চেক করতে পারো কেমন ক্লাসগুলো রয়েছে, সেগুলো অবশ্যই তোমায় হেল্প করবে। এবং এই ক্লাসটাও সম্পূর্ণ করার পর, কোয়েশ্চেনটা সম্পূর্ণ বোঝার পর, অন্যান্য ভিডিওগুলো দেখার পর যদি তোমার মনে হয় চ্যানেলটি ভ্যালুয়েবল তোমার ইংলিশ অনার্সের যাত্রার ক্ষেত্রে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের সঞ্চয়ে রেখো এবং অন্যান্য বন্ধু বান্ধবদেরও জানাতে ভুলো না। আরেকটা কথা, এই কোয়েশ্চেনের আনসার এবং অন্যান্য তোমাদের ডিএসসি 2 তে ইংলিশ অনার্সের যে 5টি প্রোজ রয়েছে, সেই 5টির পার্টিকুলার একটা করে স্পেশাল আনসার, স্পেশালি তাদের জন্য যাদের এই মুহূর্তে প্রিপারেশন তেমন একটা ভালো হয়নি, ভাবছো কিভাবে পরীক্ষা দেবে, তারা জাস্ট 5টা টেক্সট থেকে 5টা কোয়েশ্চেন, 5টাও করতে হয় না, 3টে কোয়েশ্চেন বা 4টে কোয়েশ্চেন যদি প্রপারলি করে যাও, সেই 3টে কোয়েশ্চেনই পরীক্ষায়, কারণ 3টে কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষায় লিখতে হয়, 15 মার্কসের 3 কোয়েশ্চেন ফ্রম প্রোজ পার্ট। সুতরাং এই 3টে কোয়েশ্চেনই পরীক্ষায় যদি লিখে আসো তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। সুতরাং এই কোয়েশ্চেনের আনসার যদি তোমরা পেতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করব অল্প মূল্যের বিনিময়ে এটাকে পারচেজ করতে। সুতরাং আজকে তাহলে একটু দেখে নেই ড্রিম চিলড্রেন থেকে কি কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডাজ চার্লস ল্যাম্ব ব্লেন্ড হিউমার অ্যান্ড প্যাথোস? Humor and pathos, খুব important question in Dream Children. Next question, what is the significance of the title Dream Children a title? Next question, in what way can Dream Children be considered a personal essay, personal touch? তারপরে হচ্ছে describe Lamb's narrative style, সমস্ত কোয়েশ্চেন গুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে provide an analysis of Dream Children highlighting its main themes and narrative technique। সব কটি কোয়েশ্চেনের কিন্তু একটাই আনসারটা তাহলে আমরা এখন দেখে নিই খুব মন দিয়ে। ড্রিম চিলড্রেন থেকে তাহলে আলোচনা করে নিচ্ছি সবকটি কোয়েশ্চেনের একটি মাত্র আনসার এবং খুব স্ট্যান্ডার্ড আনসার। দেখো ফার্স্ট স্ট্যান্ডায় কি বলা হচ্ছে, চার্লস ল্যাম্ব এসে ড্রিম চিলড্রেন আর রিভিরি এ পার্ট অফ হিজ রেনাউন্ড কালেকশন অ্যান্ড এসেস অফ এলিয়া। কি বলা হচ্ছে আমি সহজ করে বলছি, দেখো চার্লস ল্যাম্বের প্রবন্ধ ড্রিম চিলড্রেন আর রিভিরি তার বিখ্যাত সংগ্রহ এসেস অফ এলিয়া এর অংশ স্মৃতি, হারানো এবং বাস্তবতা ও কল্পনার মধ্যে মিথস্ক্রিয়ার একটি গভীর অনুসন্ধান হলো এই প্রবন্ধটি। স্বপ্নের রূপরেখা লেখা এই প্রবন্ধটি ল্যাম্বের ব্যক্তিগত জীবনকে প্রকাশ করে, হাস্যরস, বেদনা এবং নস্টালজিয়ার সংমিশ্রণও এটি। এই মিশ্রণটি আবেগ প্রকাশের মাধ্যমে একটি মাস্টারপিস তৈরি করে, যা ল্যাম্বের অন্তরের অনুভূতি ও ইচ্ছাগুলি প্রকাশ করে এবং তার আদর্শায়িত কল্পনার সাথে জীবনের কঠোর বাস্তবতার মধ্যে একটি বেদনাদায়ক বৈপরীত্য তুলে ধরে। পরবর্তী স্ট্যান্ডায় আমরা দেখছি, দ্য এসে বিগিনস উইথ এলা
এই স্ট্যান্ডাকে আমি সহজ করে বলছি। প্রবন্ধটি এলিয়া ল্যাম্বের কল্পিত ব্যক্তিত্ব, তার কল্পিত সন্তান জন এবং অ্যালিসকে গল্প বলার মাধ্যমে শুরু হয়। এই প্রস্তাবনাটি অতীতের অনুসন্ধানের জন্য একটি মঞ্চ তৈরি করে, যেহেতু শিশুরা প্রায়শই তাদের এর থেকে যারা এল্ডার্স বড় ও তাদের জীবনের গল্পের প্রতি আকৃষ্ট হয় তা তারা নিজেরা দেখতে পারে না, সেই জন্যই আর কি তারা আকৃষ্ট হয়। ল্যাম্ব এই বর্ণনামূলক কাঠামোটি ব্যবহার করে নির্দোষতা এবং বিস্ময়ের অনুভূতি উদ্রেক করেন, পাঠককে ঠিক তেমনি আকৃষ্ট করেন যেভাবে একটি শিশু গল্পের দ্বারা আকৃষ্ট হতে পারে। নেক্সট স্ট্যান্ডায় আমরা দেখছি, the first story Eller tells his children is about their great grandmother Phil. এলিয়া তার সন্তানদের প্রথম যে গল্পটি বলেন তা হলো তাদের প্রপিতামহী ফিল্ড সম্পর্কে। তিনি সুভক্তি, বিশ্বাস এবং দৃঢ়তার প্রতীক। ফিল্ড একটি প্রাসাদে, মানে গ্র্যান্ডমাদার ফিল্ড একটি প্রাসাদে থাকতেন, যা তিনি একটি ধনী পরিবারের পক্ষ থেকে এই যত্ন নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন, এবং তিনি পবিত্র ও স্তব এবং নতুন নিলামের অংশগুলির স্মৃতি থেকে বলতে পারতেন। তার জীবন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও অক্ষত মনোবলের দ্বারা চিহ্নিত ছিল। গ্র্যান্ডমাদার ফিল্ড তার বাড়িতে দুটি শিশুর ভূতের উপস্থিতিতে বিশ্বাস করতেন, যা তিনি ক্ষতিকারক মনে করতেন না। তরুণ এলার প্রতি তাদের প্রতি ভাইয়ের বিপরীত ও এই গল্পটি অতি প্রাকৃতিক নির্দোষ গ্রহণ এবং তরুণ এলার ভীতি প্রক্রিয়ার মধ্যে পার্থক্যকে তুলে ধরে, মানবিক আবেগ এবং বিশ্বাসের জটিলতা প্রদান করে। পরবর্তী স্ট্যান্ডায় আমরা দেখছি এলাস রিকাউন্টিং। কি বলা হচ্ছে, এলা তার শৈশবের প্রাসাদের মার্বেল মূর্তির প্রতি প্রশংসা এবং এস্টেটের ফলগুলির প্রতি মুগ্ধতার পুনর্কথনের নির্দোষতা এবং বিস্ময়ের সময়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে। এই নস্টালজিয়া হঠাৎ বর্তমান মুহূর্তে বাধাগ্রস্ত হয় যখন এলা তার সন্তানদের আঙুরের প্লেট ভাগ করতে দেখেন। এই বাধা সময়ের অতিক্রম এবং এমন আইডিয়াল মুহূর্তগুলির অস্থায়ী প্রকৃতি একটি স্মারক হিসাবে কাজ করে। নেক্সট স্ট্যান্ডাতে আমরা দেখছি, দ্য ন্যারেটিভ দেন শিফটস টু এলারস এল্ডার ব্রাদার। বলছে বর্ণনাটি তখন এলার বড় ভাই জন অন্যদিকে দিকে সরে যায়, যিনি একজন সুদর্শন এবং প্রাণবন্ত যুবক হিসাবে চিত্রিত হয়েছেন। এলিয়ার প্রতি জনের যত্ন, বিশেষ করে অসুস্থতার সময় ভাইদের প্রতি সম্পর্ক একে আরো জোরালো ভাবে দেখায়। তবে যখন জন অসুস্থ হয়ে পড়েন এবং এলা তার যত্ন নিতে অক্ষম হন, যেমন জন একবার এলার যত্ন নিয়েছিলেন, তখন একটি গভীর দুঃখ ও তাকে আচ্ছন্ন করে। তার সংরক্ষিত আবেগ তার শোকের গভীরতার সাথে তীব্রভাবে বৈপরীত্য দেখায়। গভীর দুঃখের প্রায় লুকোনো প্রকৃতি তুলে ধরে। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি, when Eller's children in place to hear about their dead mother instead of their uncle। বলছে যখন এলার সন্তানরা তাদের মৃত মায়ের পরিবর্তে তাদের জেঠু সম্পর্কে শুনতে অনুরোধ করে, তখন প্রবন্ধটি ল্যাম্বের ব্যক্তিগত রোমান্টিক ট্র্যাজেডির দিকে মোড় নেয়। এলা তাদের মা অ্যালিসকে নিয়ে 7 বছর ধরে কাটানো সময় সম্পর্কে কথা বলেন। বহু কষ্ট এবং প্রত্যাখ্যানের মুখোমুখিও তিনি হয়েছিলেন। এই বর্ণনাটি এলার ভালোবাসার দৃঢ়তা এবং গভীরতা প্রকাশ করে, কিন্তু অসম্পূর্ণ ইচ্ছাগুলিও ব্যাখ্যা করে। তার সঙ্গে
তার কন্যা অ্যালিসের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এবং তারা প্রকৃতপক্ষে তার সন্তান নয় বরং বার্ট্রামের সন্তান, এই প্রকার স্বপ্নকে ধ্বংস করে, স্বপ্ন ভেঙে যায়। এলা তার আর্মচেয়ারে ব্রিজেটের পাশে জেগে ওঠেন এবং জন এল চিরতরে মারা যান। নেক্সট স্ট্যান্জায় আমরা দেখছি দিস অ্যাওয়েকেনিং সিগনিফাইজ দ্য রিটার্ন। কি বলছে? এই জাগরণ বাস্তবতায় ফিরে আসার এবং তার কল্পিত জীবনটি কেবল একটি স্বপ্ন, তার গভীর আকাঙ্ক্ষা এবং আফসোসের প্রতিফলন, তা বোঝার প্রতীক। প্রবন্ধের উপসংহার আর আকাঙ্ক্ষিত ইচ্ছাগুলির অসাধ্যতা এবং ক্ষতির বেদনাদায়ক উপলব্ধির উপর জোর দেয়। ব্রিজেটের উপস্থিতি, যিনি ল্যাম্বের বোন মেরির উপর ভিত্তি করে তৈরি সন্তানের আভাস প্রদান করে, কিন্তু এলাকে তার জীবনের অসম্পূর্ণ দিকগুলির কথা মনে করিয়ে দেয়। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি, দেখো সহজ করে বললে কি হবে। ড্রিম চিলড্রেন আর এভেরি এই দক্ষতার সাথে স্মৃতি এবং বাস্তবতা, আকাঙ্ক্ষা এবং ক্ষতির মধ্যে উত্তেজনাকে ধারণ করে। ল্যাম্বের স্বপ্ন কাঠামোর ব্যবহার আর তাকে তার আবেগের গভীর অনুসন্ধান করতে দেয়, একটি বর্ণনা প্রদান করে যা ব্যক্তিগত এবং সার্বজনীন উভয় হাস্যরস, বেদনা এবং নস্টালজিয়ার মিশ্রণ, মানব অভিজ্ঞতার একটি সমৃদ্ধ ও বস্ত্র তৈরি করে পাঠককে তাদের নিজস্ব স্মৃতি এবং তাদের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে মিথস্ক্রিয়ার প্রতিফলন করতে আমন্ত্রণ জানায়। এই প্রবন্ধের মাধ্যমে ল্যাম্ব তার ব্যক্তিগত ইতিহাসকে একটি বেদনাদায়ক সাহিত্যের কাজে রূপান্তরিত করেন, যা মানব অবস্থার জটিলতার সাথে প্রতিধ্বনিত হয়। সুতরাং এটাই ছিল আমাদের এই যে 5 in 1 বা যে কোয়েশ্চেনই আসুক না কেন তার উত্তরের একটা পারফেক্ট আনসার। সুতরাং কোয়েশ্চেনের আনসারটা কিন্তু খুব ভালো করে তোমাদের করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে 70 to 80% নাম্বার ইজিলি ক্যারি হবে, যে কোয়েশ্চেনই আসুক না কেন।